ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের পরিবারের অন্যান্য সদস্য এবং বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা, খাসাদা জলপ্রপাত থেকে এখন যাচ্ছি 6 কিলোমিটার দূরে অবস্থিত জিরাঙ্গা মঠ দেখতে। জিরাঙ্গা মঠ, যা পদ্মসম্ভব মহাবিহার মঠ নামেও পরিচিত। আমার বাঁ পাশে দেখতে পাচ্ছেন প্রার্থনা ফ্ল্যাগ। এই জিরাঙ্গা মঠ বা পদ্মসম্ভব মহাবিহার মঠ পূর্ব ভারতের সবথেকে বড় বুদ্ধিস্ট মঠ। খাসাদা জলপ্রপাত থেকে জিরাঙ্গা মঠের দিকে যাওয়ার রাস্তাটা পুরো পাহাড় এবং সবুজ উপত্যকা দিয়ে ঘেরা। দূরে আপনারা দেখতে পাচ্ছেন জিরাঙ্গা মঠের প্রবেশদ্বার। পুরো মঠটা সবুজ উপত্যকা দিয়ে ঘেরা। এই ঢুকে গেলাম জিরাঙ্গা মঠের মেইন মন্দিরের রাস্তায়। আমার বাঁ পাশে একটা সুন্দর লেক দেখতে পাচ্ছেন। এসে পৌঁছালাম জিরাঙ্গা মঠ বা পদ্মসম্ভব মহাবিহার মঠ। পদ্মসম্ভব মহাবিহার মঠ পাহাড় এবং সবুজ উপত্যকা দিয়ে ঘেরা। পদ্মসম্ভব মহাবিহার মঠ ভারতের উড়িষ্যা রাজ্যের গজপতি জেলার জিরাঙ্গাই মোহনা ব্লকের লোবার সিং গ্রাম পঞ্চায়েতে অবস্থিত। থুপ্তেন মিন্ডলিং মঠ নামেও পরিচিত এটি রিপা বংশের অন্তর্গত প্রধান মঠ এবং পূর্ব ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ বলে জানা যায়। 2010 সালের জানুয়ারিতে দলাই লামা এটি উদ্বোধন করেছিলেন। তিব্বতীদের প্রথম ব্যাচ 1 মে 1963 তারিখে চন্দ্রগিরিতে পৌঁছিয়েছিল। আসার পর থেকে তারা শুধু চন্দ্রগিরিতে নয়, লাবড়া সিং, মহেন্দ্রগড় এবং টাঙ্কিলি পাদারেও ক্যাম্প করেছিল। এই সমস্ত জায়গাগুলো চন্দ্রগিরির চারপাশে 4-5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যেই অবস্থিত। এটি একটি বৌদ্ধ স্তূপ। তিব্বতীদের উদ্যোগ এবং আচরণের মাধ্যমে উড়িষ্যার এই অংশে পূর্বঘাটের মনোরম পর্বতমালায় রং যোগ করেছে। তিব্বতীরা এই জায়গাটির নাম দিয়েছে ফুন্টোক্সক্লিং, যার অর্থ প্রচুর এবং সুখের দেশ। এইবার যাব পদ্মসম্ভব মহাবিহার মঠের মেইন মন্দিরে। এটি হচ্ছে প্রধান মঠের ভেতরে ঢোকার প্রবেশদ্বার।
আপনারা দেখতে পাচ্ছেন পদ্মসম্ভব মহাবিহার মঠের প্রধান মন্দির। তিব্বতী মঠগুলির স্থাপত্যে মূলত দুটি অংশ রয়েছে, একটি প্রধান মন্দির যা গোম্পাস নামে পরিচিত এবং অন্যটি স্তূপ যা চৌটের নামে পরিচিত। আমি যাচ্ছি এখন মঠ বা গোম্পা পরিদর্শন করতে। প্রধান মন্দিরটি 5 তলা লম্বা, বেশিরভাগই সাদা রঙের, নীল এবং সোনার ছায়ায়। খড়ের ছাদে অতীন্দ্রিয় প্রাণীদের অলঙ্করণ রয়েছে যা পুরো জায়গাটির সৌন্দর্য বাড়িয়ে তোলে। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রধান মন্দিরটার চারপাশে সুন্দর বাগান করা রয়েছে। কয়েক ধাপ সিঁড়ি উঠে ধ্যান করার হলঘরটাতে প্রবেশ করতে হয়। এখানে লেখা রয়েছে সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হয়ে ওঠার কাহিনী। আর এখানে লেখা রয়েছে গুরু পদ্মসম্ভবের কাহিনী। ধ্যান করার হলঘরটি বিশাল, যার প্রবেশদ্বারটি আরও সুন্দর চিত্রকর্ম দ্বারা সজ্জিত। ধ্যান করা হলঘরের কেন্দ্রে ভগবান বুদ্ধের একটি 23 ফুট ব্রোঞ্জের মূর্তি রয়েছে, যার দুই পাশে ভগবান অবলোকিতেশ্বর এবং ভগবান পদ্মসম্ভবের 17 ফুট উচ্চতার মূর্তি রয়েছে। দেয়ালগুলি বুদ্ধ এবং বোধিসত্ত্ব, প্রাণী, সূর্য, চন্দ্র, মণ্ডল এবং মন্ত্রের উজ্জ্বল রঙের মুরালে ভরা। বেশিরভাগ চিত্রকর্মগুলি সোনালি রং দ্বারা করা হয়েছে, যার জন্য চিত্রকর্মগুলি দেয়ালের বাইরে ফুটে উঠেছে। দেয়ালগুলিতে প্রকৃতি, বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন প্রাণীকে চিত্রিত করা সুন্দর চিত্রকর্ম রয়েছে। মনে হচ্ছে যেন তিব্বতী বৌদ্ধ ধর্মের শিল্প এবং লোককাহিনী স্মৃতিস্তম্ভের প্রতিটি কোণ থেকে ফিসফিস করছে। ধ্যান করার হলঘরের সিলিংয়ে পাহাড়, পশু পাখি, পদ্ম, মেঘ আর জলপ্রপাতের রঙিন ছবি রয়েছে। মূল মন্দির থেকে বেরোলেই সন্ন্যাসীদের আবাসিক কোয়ার্টার চোখে পড়বে। মূল মন্দিরের দুই পাশেই রয়েছে সন্ন্যাসীদের আবাসিক কোয়ার্টার। একটি স্টিলের রেলিং সহ একটি দীর্ঘ বারান্দা সমস্ত কক্ষগুলিকে একটি একক ফাইলে সংযুক্ত করেছে। যে কোনো সময় মঠে
প্রায় 200 থেকে 300 সন্ন্যাসী অধ্যয়নরত থাকে। সবাই যে তিব্বত থেকে এসেছে তা নয়, বরং তাদের বেশিরভাগই ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, যেমন সিকিম এবং দার্জিলিং, যারা বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করতে এসেছে। তারা সাধারণত খুব অল্প বয়সেই এখানে আসে এবং তাদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত থাকে, এবং এরপরে তারা এখানে থাকতে বা বিশ্বের অন্য কোনো বৌদ্ধ মন্দিরে যেতে বেছে নিতে পারেন। মূল মন্দিরের থেকে কিছুটা নিচে নেমে এসে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম মূল মন্দিরটার দিকে। খুব সুন্দর লাগছিল দেখতে মূল মন্দিরটা। পেছনে রয়েছে পাহাড়। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল এই জায়গাটাতে কিছুক্ষণ আরো কাটায়, কিন্তু হাতে সময় নেই, আমাদেরকে এখনই বেরিয়ে যেতে হবে। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। মেন মঠ থেকে বেরিয়ে মঠের সামনে একটা বড় হ্রদ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই হ্রদটার মাঝখানে একটা সুন্দর পার্ক করা রয়েছে, যেটা ব্রিজ দ্বারা মূল রাস্তার সঙ্গে সংযোগ করা রয়েছে। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। পার্কটার ভেতরে কয়েকটা মূর্তি পার্কের সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলেছে। হ্রদের মাঝখানে রয়েছে পদ্মের উপরে পদ্মসম্ভবের একটি মূর্তি। চারপাশে আবদ্ধ এই হ্রদটি মঠ কমপ্লেক্সের ঠিক সামনে রয়েছে, যা এর দর্শনার্থীদের জন্য এর তীরে বিশ্রাম নিতে দেয় যখন শান্ত পরিবেশে ভিজতে পারে। হ্রদটি পাহাড় এবং অন্তহীন খামারের সাথে মিলিত হয়ে স্থানটির সৌন্দর্য বাড়িয়েছে এবং স্থানটির সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দেওয়াল দিয়ে ঘেরা আবদ্ধ স্থানটার ভেতরে অনেকগুলো ছোট স্তূপ এবং একটা বড় স্তূপ দেখা যাচ্ছে। চলুন ভেতরে ঢুকে স্তূপগুলোকে একবার দেখি। স্তূপগুলোর ভেতরে ঢুকলেই একটা সুন্দর মন্ত্র আওয়াজ পাওয়া যাচ্ছে। এই স্তূপটাই সব থেকে বড় স্তূপ, আর এই স্তূপটাকে ঘিরে রয়েছে আরো কতগুলো ছোট ছোট স্তূপ। একটা বড় প্রার্থনা চাকা।
রাস্তার এক পাশে রয়েছে সাদা রঙের প্রার্থনা পতাকা এবং অপর পাশে রয়েছে রঙিন প্রার্থনা পতাকা। সাদা প্রার্থনা পতাকাগুলোর মধ্যে তিব্বতী ভাষায় মন্ত্র লেখা রয়েছে। এই পতাকাগুলি ঐতিহ্যগতভাবে শান্তি, প্রজ্ঞা, সমবেদনা এবং শক্তি প্রচার করতে ব্যবহৃত হয়। তিব্বতীরা বিশ্বাস করে যে বাতাস প্রার্থনা এবং মন্ত্রগুলোকে আশেপাশে উড়িয়ে দেবে, শুভেচ্ছা এবং সহানুভূতি ছড়িয়ে দেবে। এই স্তূপগুলো ভগবান বুদ্ধের জীবনের প্রধান ঘটনাগুলিকে বোঝায়, যেমনটি তিব্বতী বৌদ্ধ ধর্মে ব্যাখ্যা করা হয়েছে। স্তূপগুলো একটা বৃত্তাকারে সাজানো রয়েছে, মাঝখানে রয়েছে একটা বড় আলোকিত স্তূপ। আপনারা যদি আমার আগের পর্বের খাসাদা জলপ্রপাতের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আপনারা আমার খাসাদা জলপ্রপাতের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে রয়েছে মোট 8টা ছোট স্তূপ এবং কেন্দ্রে রয়েছে আলোকিত স্তূপ, যা তাদের সকলের মধ্যে সবচেয়ে উঁচু। কেন্দ্রীয় আলোকিত স্তূপ যা বোঝায় ভগবান বুদ্ধ যখন পার্থিব প্রলোভনকে জয় করে জ্ঞান অর্জন করেছিলেন। এই প্রার্থনা চাকাগুলোর মধ্যে বিশেষ করে বিশাল একটি ছাউনির মধ্যে ঘেরা রয়েছে। এই প্রার্থনা চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হলে চাকাটি একটি খুব প্রশান্তিদায়ক শব্দ উৎপন্ন করে, যা পুরো চারপাশকে অনেক ইতিবাচকতায় ভরিয়ে দেয়। এই আলোকিত স্তূপটার গায়ে অনেকগুলো ছোট ছোট বিভিন্ন ধরনের প্রার্থনা চাকা রয়েছে।